এসএসসির জন্য ফাইন। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল মডেল পেপার 7 WBH ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা করতে পারি। ওকে, নাও প্রথম কোশ্চেন, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার n বছরের সম চক্রবৃদ্ধি দেওয়া আছে, এটা লিখে দিতে হবে। এটা কি দেওয়া আছে? একে এক, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 4 1 প্লাস r বাই 200। এটাই তো সময় চক্রবৃদ্ধি, এটাই সময় চক্রবৃদ্ধিতে এটা কি আছে বলে, এটা দেওয়া আছে। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই, দ্যাট ইজ pp কেটে দাও, তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এই ভ্যালুটাকে আমি এর পাশে পাঠিয়ে দেবো। তাহলে কি হবে, ডিভাইডেড বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, এটাকে একটু ম্যানিপুলেশন করে নিই, 1 প্লাস r বাই 1/2 ইন্টু 100। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে সেম ভ্যালু উপরে ভাগ থাকলে কি হয়ে যায় বলো, সাবট্রাকশন হয়ে যায়, মানে বিয়োগ হয়ে যায়, n-4। আর এখানে দেখো সুদের হারটা হাফ হয়ে গেছে, হাফ হয়ে যাওয়া মানে কি, আলটিমেটলি আমি কি লিখতে পারি, এটা 6 মাসের সুদ। ঠিক আছে, সুদের হারটা হাফ হয়ে গেছে। তো এটাকে আমরা ক্লিয়ার করে যায়, দেখো এই আলটিমেট এই দুটো ভ্যালু সমান হয়ে গেছে, তাহলে n-4 ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে বলো, 1/2। তাহলে n ইকুয়ালস টু 4 প্লাস 1/2, দ্যাট ইজ n ইকুয়ালস টু, এটা হোল করে দাও, দ্যাট ইজ 4 1/2। তাহলে অপশনটা কি হবে, অপশন এ। ঠিক আছে, কিভাবে বললাম ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে আমি কি বললাম, তাহলে এটাই হচ্ছে আমার সমমূল n বছরের মোট চক্রবৃদ্ধি। ঠিক আছে, সমমূল চক্রবৃদ্ধি সেটা দেওয়া আছে এই আকারে। তাহলে সেটাকে আমি কি করলাম, একটু সিম্পলিফিকেশন করে নিলাম, এখান থেকে সেম ভ্যালুটাকে পাশে নিয়ে এলাম, দিয়ে সূচকের নিয়ম অনুসারে কি হয়, ভাগ থাকলে কি হয়, মানে আমরা শিখেছিলাম কি x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার যদি n হয়, তাহলে আমরা লিখতে পারি না x টু দি পাওয়ার m মাইনাস n, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি। এর তাহলে কি সেম ভ্যালু ধরে নাও, এটা x, এটা x, n-4 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানে কেন 200 কে একটু ছোট ম্যানিপুলেট করলাম, 1/2 করলাম, তাহলে সুদের হারটা কত হয়ে যাচ্ছে বলো, হাফ। তার মানে এটা 6 মাসের সুদ হয়ে যাচ্ছে, সেই হাফ থেকে আমি এখানে বাইরে নিয়ে আনলাম, দ্যাট ইজ দুটো সমান হয়ে গেল, x-4 হাফ, দ্যাট ইজ ওকে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, ক্ষেত্রফল 2, ত্রিভুজের ক্ষেত্রফল, দ্যাট ইজ ক্ষেত্রফল সমানুপাত ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা দিয়ে বলেছে ভূমি উচ্চতা উভয় প্রদত্ত হচ্ছে, এটি কি উপকার ভেদ। তাহলে ভালো করে দেখো, এখানে ক্ষেত্রফল, এখানে কি লিখব, এখানে ক্ষেত্রফল একসাথে দুটো পরিবর্তনশীল রাশি গুণফলের উপর নির্ভর করছে, দুটি পরিবর্তনশীল রাশি, যেটা আছে আমার কি কি হলো, ভূমি ও উচ্চতা, গুণফলের উপর নির্ভর করছে। তাহলে এই ধরনের কি আমরা কি বলবো, এই ধরনেরটাকে আমরা বলবো, এই ধরনের ভেদকে আমরা কি বলবো বলো, এই ধরনের ভেদকে আমরা বলবো যৌগিক ভেদ। অতএব এই ধরনের ভেদকে বলবো যৌগিক ভেদ, মানে অপশন সি। ক্লিয়ার?
তাহলে ক্ষেত্রফল এবং ক্ষেত্রফলটা কি করছে বলো, ভূমি এবং উচ্চতা পরিমাপ করছে। তাহলে এখানে ক্ষেত্রফল একসাথে দুটি পরিবর্তনশীল আছে, কি কি বলো, ভূমি এবং উচ্চতা, এই দুটোর গুণফলের উপর নির্ভর করছে। তাহলে এই ধরনের ভেদকে বলবো আমরা যৌগিক ভেদ। 3 দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেমি ও 25 বর্গ সেমি হলে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের তাহলে দেখো এখানে লিখব বাহু 1 বাই বাহু 2 is equal to root over of 36 বাই 25 that is equals to 6 বাই 5 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে প্রথম ত্রিভুজে একটি বাহু বসে, প্রথম ত্রিভুজের একটি বাহু মানে যেটাকে বাহু 1 বলছি সমান 9 সেমি। তাহলে হলে দ্বিতীয় ত্রিভুজে অনুবাহু, তাহলে দ্বিতীয় ত্রিভুজে ধরি দ্বিতীয় ত্রিভুজের একটি বাহু কত হবে বলো, 1 সেমি। তাহলে আমার কি হতে পারে বলো, অতএব 9 বাই x ইকুয়াল টু 6 বাই 5। তাহলে কি হবে, বজ্র গুণন করে দাও, 6x ইকুয়ালস টু 5 9 45 और x इक्वल्स टू कत হচ্ছে বলো 45 বাই 6, 3 দুগুণে 6, 3 একে 3, 3 5 এ 15, দ্যাট ইজ 15 বাই 2 সমান সমান 7.5। 7.5 মানে কত হবে বলো, অপশন বি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4 বলেছে একটি স্তম্ভের উচ্চতা 100 একটা স্তম্ভ, এটা একটা স্তম্ভ, একটি স্তম্ভের উচ্চতা কত বলে দিয়েছে 100√3 মিটার। আচ্ছা, তো স্তম্ভের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, তাহলে 100 মিটার দূরে কোন একটা বিন্দু থেকে ওই স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, ধরে রাখো এটা থিটা, কত হবে? তাহলে আমরা কি জানি, অতএব আমরা জানি এখানে লম্ব মানে কত আছে, তুমি নাম দিতে পারো এ বি সি, লম্ব এ বি সমান ভূমি বিসি সমান 100 মিটার। অতএব tan থিটা সমান লম্ব বাই ভূমি समान समान 100√3 बाई 100 और tan थीटा समान √3 और tan थीटा समान tan 60 डिग्री, tan केटे गেল और थीटा समान 60 डिग्री। ऑप्शन কি আছে, সি। क्लियर? দেখো বলো কোথায় পাবো। তাহলে এখানে স্তম্ভের উচ্চতা দেওয়া আছে 100√3, তার পাদদেশ থেকে ভূমি মানে 100 মিটার দূরে কোনো পয়েন্ট থেকে চূড়ার উন্নতি কোণ কত বলে দিয়েছে বলো, জানি না, থিটা। এখানে আমাকে বলছে থিটার ভ্যালু বার করতে হবে। তাহলে আমি কি জানি, তাহলে আমরা এই tan থিটা সমান কি বলো, লম্ব বাই ভূমি, দ্যাট ইজ লম্ব কত 100√3 বাই 100, 100 কেটে গেল, tan থিটা সমান √3, তাহলে tan থিটা সমান কত হবে বলো, tan কত ভ্যালু √3, tan 60 ভ্যালু হচ্ছে √3। তাহলে কি হবে, থিটা ইকুয়ালস টু কি হবে 60 ডিগ্রি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5 বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের উপর 9:2। তাহলে যদি প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে বলো, r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে বলো, r2, দিয়ে বলেছে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr1 স্কয়ার, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr2
টু স্কোয়ার। এবার বলেছে দুটো হলো ওদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে কত, 9:4। অতএব প্রথম বলকের বক্রতলের ক্ষেত্রফল কত, 2πr1 স্কয়ার ডিভাইডেড বাই 2πr2 স্কয়ার ইকুয়ালস টু 9:4 মানে 9/4। কত বললাম, 9:4 মানে কত, 9:4 9/4। ঠিক আছে, তাহলে এখানে দেখো পাই পাই কাটলো, 2 2 কাটলো, তাহলে এর মধ্যে আমি কি পাচ্ছি, r1/r2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9/4। তাহলে r1/r2 কত হবে বলো, স্কয়ারটা পাশে পাঠালে স্কয়ার রুট অফ 9/4, দেয়ারফর কত হবে বলো, r1/r2 কত হবে বলো, 3/2। 9 মানে 3 into 3 4 মানে 2 দেয়ারফর r1:r2 কত হবে বলো, 3:2। ক্লিয়ার? দেখেন বুঝতে পারলাম? তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ r1 দেওয়া আছে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 দেওয়া আছে। প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি কত, 2πr1 স্কয়ার। দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr2 স্কয়ার। তাহলে শর্ত অনুসারে প্রথম গোলকের আয়তন বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 9:4 বলেছে, মানে 9/4। তাহলে এখান থেকে কেটে গিয়ে কি পেলাম বলো, r1/r2 স্কয়ার ইকুয়াল টু 9/4। তাহলে r1/r2 কত হবে, √9/4। সেখান থেকে রুট থেকে ভ্যালু কি জোড়া জোড়া থেকে ভ্যালু বেরিয়ে গেল 3/2, দ্যাট ইজ r1/r2 সমান 3:2। ওকে, এই ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, আজকে তথ্য থাকবে না। মধ্যে দেখো এই কোশ্চেনটা আমি অলরেডি এমকিউ যে আমার ফলো করে আমার ভিডিওগুলো সে জানে, এমকিউ 3 মডেল পেপার 3 তে আমি এটা অলরেডি সলভ করে দিয়েছি। তারপর আবার 5 এও এসেছিল, সেখানেও বলেছি। সো এইটা দেখো মডেল পেপার আবার 3 তে চলে যাবে, ওখানে গেলে এই অঙ্কটা করে দেওয়া আছে। ঠিক আছে, আমি আর ফার্দার এটাকে করে ভিডিওটাকে লং করলাম না। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2.1 বলেছে লভ্যাংশ শীতকালে মূলধনের জন্য সময় সম্পর্ক কি হবে। ভালো করে দেখো, মূলধন আর সময় বলেছে লভ্যাংশ ফিক্সড। ধরো আমি একটা কথা বলছি, ধরো 100 টাকায় আমার 5 টাকা লাভ হচ্ছে, রাইট? কোন একটা সময় 1 বছর। এবার আমি বলছি আমার লাভটা 5 টাকায় আছে, 1 বছর না, কারণ 5 বছরে আমি লাভ 5 পেয়েছি। তারপরে অবভিয়াসলি মূলধনটা কমেছে বলে তো তোমার লাভটা 5 হিসেবে এসছে। বলতে পারলাম আমি কথা বোঝালাম? ধরো 100 টাকা আমার 1 বছরে লাভ হচ্ছে 5 টাকা 1 বছরে। এবার আমি বলছি যে না, এটা আমি 1 বছরে 5 টাকা পাইনি, আমি 5 বছরে 5 টাকা পেয়েছি। 5 বছর না, 10 বছরে 5 টাকা পেয়েছি। 10 বছরে আমি 100 টাকা, মানে আমি আলটিমেট 5 টাকা লাভ পেয়েছি। তাহলে 10 বছর ধরে একটা মূলধন খেটে 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 5 টাকা তখনই হবে যখন মূলধনের পরিমাণটা আস্তে আস্তে কি হয়ে যাবে বলো, কমবে। দেখা গেছে মূলধনের, দেখা গেছে বলছি 60 টাকাটা 10 বছর বাদে হয়েছে ধরো 5 টাকা সুদ হয়েছে। ঠিক আছে, সেটাই বলছি। তাহলে মানে মূলধনটা কমেছে বলে আমি তো লাভটাকে ফিক্সড রেখে দিয়েছি। লাভটা যদি চেঞ্জ হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু লাভটা ক্রমাগত 10 বছরে আমি সেই 5 টাকায় লাভ পেয়েছি, তার মানে মূলধন কমেছে। তার মানে মূলধনের সাথে সময় যদি গিয়ে কি সম্পর্ক হবে, যদি লাভ ফিক্স থাকে ব্যস্ত সম্পর্ক হবে। কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ সময় যত বাড়বে, লাভ যদি ফিক্স থাকে তাহলে মূলধনের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, আর মূলধনের পরিমাণ কম বলেছে। 2 √2 ইজ ইকুয়াল টু 1.414 হলে √2 √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1 এর মান কত হবে? তাহলে দেখো, তাহলে আমাকে আগে দেখতে হবে নিচে কি আছে। নিচে দেখো মাইনাস আছে, তাহলে আমাকে তার প্লাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেম ভ্যালু, মাইনাস থাকলে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করবো, আর প্লাস থাকলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে আমরা প্লাস দিয়ে মাল্টিপ্লাই করছি, ডেফিনেটলি উপরেও আমাকে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, √2 প্লাস 1 √2 প্লাস 1, তারপর আমি কি লিখতে পারি, √2 প্লাস 1 এর হোল স্কয়ার। আর নিচে কি আছে দেখো, a মাইনাস b প্লাস b কার ফর্মুলা,
a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি হবে, তাহলে এখানে কি হচ্ছে √2 প্লাস 1 তার হোল স্কয়ার বাই √2 স্কয়ার মানে 2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে বলো, এখানে 2 মানে এখানে √2 প্লাস 1 হোল স্কয়ার আছে মানে রুটটা উঠে গেল, তাহলে আবার থাকলো √2 প্লাস 1 নিচে বাই 1, নিচে 1 এর কোনো ভ্যালু নেই, √2 ভ্যালু দেওয়া আছে কত 1.414 প্লাস 1 দ্যাট ইজ 2.414, হিয়ার ইজ ইওর आंसर, এটা হবে তোমার आंसर। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি কোঅর্ডিনেট নির্ণয় করলাম, দিয়ে √2 ভ্যালুটা পুট করে দিতে এই রেজাল্টটা পেয়ে গেলাম। ক্লিয়ার? বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ কত হবে, অর্ধবৃত্ত, তাহলে একটা বৃত্ত, ঠিক আছে, এখন বৃত্তগুলো নিয়ে ফাটাফাটি আছে বলো, একদম মনে তো হচ্ছে ফ্যান্টাস্টিক। তাহলে দেখো অর্ধবৃত্ত সেন্টার, দেখো অর্ধবৃত্ত কোণ, অর্ধবৃত্ত থেকে যে কোণই আমরা কেন সেটা কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি, কারণ আমরা ভালো করে জানি অর্ধবৃত্ত কোণ সমকোণ। এ বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ, তার মানে বৃহত্তর বৃত্তাংশ কোণ মানে এখান থেকে কোনরূপ ভাবে এরকম একটা তৈরি হবে, তাহলে এরকম থেকে এই ধরো এরকম একটা বৃত্তাংশ তৈরি হচ্ছে, তাহলে এখানে দেখেই বুঝতে পারছি দেখো ভ্যালুটা আস্তে আস্তে স্কুইজ করছে, ছোট করছে। আরো ব্যাপারটা যদি আরো একটু বৃহত্তর নিই তাহলে জিনিসটা তোমরা আরো বুঝতে পারবে, আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো বাহ, আবারও সুন্দর হয়ে গেছে। ধরো এইটা একটা আমার অর্ধবৃত্ত, ধরো এটা আমার অর্ধবৃত্ত, আমি ধরো এখান থেকে পুরো বৃহত্তর বৃত্তাংশ মানে এরকম একটা পয়েন্ট যদি নিই, তাহলে আমার এইভাবে উঠবে, এইভাবে নামবে, তো দেখে কি মনে হচ্ছে এটা কি 90 দিক থেকে বেশি হবে? একদমই না, তাহলে কি হবে সূক্ষ্মকোণ হবে, তাহলে অ্যানসার হবে সূক্ষ্মকোণ হবে। বুঝতে পারলাম? অর্ধবৃত্ত অপেক্ষা যদি বৃহত্তর কোণ কি হয় বলো, অর্ধবৃত্ত অপেক্ষায় বৃহত্তর বৃত্তাংশ কোণ সবসময় সূক্ষ্মকোণ হয়, অর্ধবৃত্ত হলে সমকোণ হবে, আর অর্ধবৃত্ত অপেক্ষা যদি ছোট হয় তখন কিন্তু স্থূলকোণ হবে, এখানে হবে সূক্ষ্মকোণ। চা বলছে cos থিটা ইজ ইকুয়াল টু 0.6 হলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান কত? দেখো এখানে একটু সিম্পলিফাই করে নিই, cos থিটা সমান 0.6 মানে আমি 6/10 লিখতে পারি, 2 3 2 5, তাহলে cos থিটা সমান 3/5 পেয়ে গেলাম, কোনো প্রবলেম নেই এখানে। নাও sin থিটা সমান √1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কত হবে, 1 মাইনাস cos এর জায়গা কত 3/5 স্কয়ার হবে, that is equals to 1 minus 9/25, that is equals to 25 minus 9/25। আচ্ছা এখান থেকে একটু এখানে যাই, তাহলে sin থিটা সমান কত হবে বলো, sin থিটা সমান হবে 25 থেকে 9 গেলে 16, √16/25, that is equals to 4/5, তাহলে sin থিটা পেয়ে গেলাম 4/5। এখন এটা তুলো 5 sin থিটা মাইনাস 3 tan থিটা কত হবে, 5 ইনটু sin থিটা জায়গা কত লিখবো বলো 4/5 মাইনাস 3 ইনটু tan থিটা জায়গা কি লিখবো বলো sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা ইকুয়াল tan থিটা, 5 কেটে গেল, 4 মাইনাস 3 ইনটু sin থিটা ভ্যালু কত 4/5, cos থিটা ভ্যালু কত 3/5, that equals to 4 minus 3 into 4/5 into 5/3, 5 কেটে গেল, 3 কেটে গেল, that is
4 minus 4 that is 0 ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা তাহলে cos থিটা ভ্যালু দেওয়া ছিল সেখান থেকে আমি sin থিটা বার করলাম এইভাবে যেটা পেলাম 4/5 এবার এখানে ভ্যালু দিয়ে বসালাম sin থিটার জায়গায় sin এর ভ্যালু বসালাম tan থিটার জায়গায় বসালাম sin/cos এবার sin থিটার ভ্যালু জানি 4/5 বসিয়েছি cos থিটার ভ্যালু জানি এখানে 3/5 সেটা বসিয়েছি এবং ম্যানিপুলেট করে দেখা যাচ্ছে 0 এসেছে তাহলে आंसर হবে 0 ঠিক আছে 5 144 পাই ঘনত্ব আয়তন বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে কেটে নেওয়া সর্ববৃহৎ ভাবে শঙ্কুর আয়তন তাহলে কি হবে এটা অর্ধগোলক আছে অর্ধগোলক এখান থেকে সর্ববৃহৎ মাপের একটা শঙ্কু আকৃতিক শঙ্কু কাটবো তাহলে কি হতে পারে অর্ধগোলকের এটাই তো ব্যাসার্ধ তাহলে শঙ্কুকে একটু আঁকতে পারি এটা একটা শঙ্কু হয়ে গেল এটা তার উচ্চতা তাহলে শঙ্কুর উচ্চতা যেটা অর্ধগোলকের ব্যাসার্ধ সেটা এখানে শঙ্কুর যেটা উচ্চতা শঙ্কুর উচ্চতা তাহলে কত হবে বলো শঙ্কুর উচ্চতা এই সমান অর্ধগোলকের ব্যাসার্ধ আর এটা তো আমরা বুঝে গেলাম এবার আমি কি করব এখানে দেওয়া আছে তাহলে অর্ধগোলকের আয়তন কত অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব এটা কি বলো অর্ধগোলকের আয়তন তাহলে আয়তন অর্ধগোলক মানে আয়তন সমান 2/3 পাই আর কিউব অতএব শর্তানুসারে 144 কত দেওয়া আছে 144 পাই ইজিক্যাল টু 2/3 পাই আর কিউব পাই পাই কেটে গেল বর্গমূল করব 3 এর সাথে 144 এটার সাথে এইটা মানে 2 ইনটু আর কিউব সমান সমান 144 ইনটু 3 और r কিউব সমান কত হচ্ছে বলো 144 ইনটু 3 বাই 2 কত হচ্ছে বলো 216 और r সমান কত হবে বলো কিউব রুট অফ 216 কে ভাঙলে কি হয় বলো 6 গুণিতক 6 গুণিতক 6 মানে কিউব রুট মানে কি প্রতি তিনটে থেকে একটা ভ্যালু উঠবে অতএব r এর ভ্যালু কত হয়ে গেল বলো 6 সেমি এখানে কি একক দিয়েছে আর 6 সেমি ঠিক আছে এবার বলেছে কি তাহলে শঙ্কুর আয়তন কত হবে তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার h তাহলে 1/3 ইনটু পাই আর এর জায়গায় কত বসাবো 6 বসাবো 6 স্কয়ার মানে 6 ইনটু 6 আর h এর জায়গা কত h যা r তা তাহলে আর একটা 6 তাহলে 3 দুগুণে 6 6 6 36 দুগুণে 72 তাহলে উত্তর কত হবে উত্তর হবে 72 পাই 22 এর সাথে বসিয়ে তুমি গুণ করে ডিভাইড করতে পারো তো উত্তর হবে 72 পাই তাহলে শঙ্কুর আয়তন কত হবে বলো 72 পাই ক্লিয়ার কেউ বললাম দেখো তাহলে এখানে দেখো শঙ্কুর আয়তনে পাই r স্কয়ার h r এর ভ্যালু তো 6 পেয়েছি এবার শঙ্কুর যেটা উচ্চতা সেটা তো অর্ধগোলকের ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ অর্ধগোলকের এটাও ব্যাসার্ধ ঠিক আছে সেই জন্য তাহলে এখানে ব্যাসার্ধ পেয়ে গেছি 6 তাহলে যেটাই তার উচ্চতা 6 তাহলে সেটাই হয়ে যাবে 6 ঠিক আছে সেখানে পেয়ে গেলাম কত 72 পাই 6 বলেছে x1 x2 x3 ডট 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 xn এর গড় কত বলেছে এর গড় বলেছে x বার তাহলে b মাইনাস ax1 b মাইনাস ax2 b মাইনাস ax3 ডট 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 b মাইনাস axn এর মান কত হবে
তাহলে দেখো এখানে যদি আমি বি মাইনাস এটাকে কমন নিই তাহলে কি পড়ে থাকছে দেখো x1 x2 x3 ডট 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 xn আসছে না। এবার এই ভ্যালুটাই তো আমার কত বলো x বার, তাহলে b মাইনাস a এর জায়গায় কি আমি x বার লিখতে পারি, এন্ড হিয়ার ইজ আমার আনসার। এটাই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। তাহলে b মাইনাস a x বার। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। 3-1 কি বলেছে, একটি অংশধারী বারবারে h2, তাহলে মূলধন অনুপাত কত বলেছে, মূলধনের অনুপাত বলেছে a:b, লাভের অনুপাত বলেছে কত c:d, তাহলে লাভের অনুপাত বলেছে c:d। এবার বলেছে মূলধন যে সময় নিয়ে যেতে ছিল তাহলে অনুপাত b:2 হবে। তাহলে দেখো টাইম রেশিওটা যদি ধরে নিই, তাহলে টাইমের অনুপাত সময়ের অনুপাত যদি ধরে নিই, সময়ের অনুপাত কত হবে বলো, ধরে নিচ্ছি একটা TA is to TB ধরে নিলাম, ঠিক আছে। তাহলে শর্তানুসারে মূলধন ইনটু সময় সেটাই তোমার লাভ। তাহলে প্রথম কিছু দেখি মূলধন কত a, সময় কত TA, সেই অনুপাতে লাভ কত হয়েছে c, তাহলে সেখান থেকে আমি কি বার করতে পারি, TA সমান কি বেরোবে বলো, c/a বেরোবে না, এটা একবার পাঠিয়ে দিলাম, মানে c/a। দ্বিতীয় কেসে কি হবে, এটা ফার্স্ট কেস। দ্বিতীয় কেসে b মূলধন, তার সময় হচ্ছে TB, লাভ কত হয়েছে t, তাহলে TB সমান কত হয় বলো, d/b হবে না, ঠিক আছে। অতএব এটা ইস টু এটা করলে কত হবে, TA ইস টু TB করলে কত হবে বলো, এটা ইস টু এটা, মানে c/a ইস টু d/b, বর্গমূল করে দাও, তাহলে হয়ে যাবে BC ইস টু AD, ঠিক আছে। এটা তাহলে কি যে সেটা সত্য না মিথ্যে বলেছে কত, BC ইস টু AD, আমার বলেছে BC ইস টু AD, তাহলে এটা চিরন্তন সত্য হয়ে গেছে, সত্য, ঠিক আছে। কি বললাম, তাহলে মূলধন অনুপাত দেওয়া ছিল a:b, লাভের অনুপাত দেওয়া ছিল c:b, তাহলে সমন্বয় অনুপাত আমরা ধরে নিলাম TA, মানে হচ্ছে প্রথমটার জন্য TB, তাহলে শর্তানুসারে মূলধন ইনটু সময় সেটাই তো লাভ। তাহলে মূলধন কত, প্রথমের ক্ষেত্রে এর জন্য সময় লেগেছে আমার TA, আমার লাভ কত হয়েছে c, সেখান থেকে আমি TA বের করে ফেললাম c/a, একই রকম ভাবে TB বের করে ফেললাম d/b। অতএব টাইম স্ল্যাব কত হবে ইস টু TA ইস টু TB সমান এটা ইস টু এটা, সেখান থেকে বের হবে b ইস টু c। ওকে, তবে আবার একটা থিওরিটিক্যাল প্রশ্ন এসেছে, রুট পাই একটি দ্বিঘাত করণী, রুট পাই দ্বিঘাত করণী নয়, এটা ফলস স্টেটমেন্ট, ঠিক আছে। থিওরিটিক্যাল প্রশ্ন তোমরা আলাদা করে কি বলবো, মানে বলার কিছু নেই, তুমি শুধু লিখে দাও ফলস, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন 3, দুটি সমদ্বিবাহু সর্বদা সদৃশ। দেখো দুটি সমদ্বিবাহু, এটা ফলস, কি করে বলছি, ধরো সমদ্বিবাহু ত্রিভুজ, যা দুটি বাহু সমান, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ,
ঠিক আছে? তাহলে সদৃশ হতে গেলে কি হয় বলো, এই কোণগুলোর সাথে এই কোণের সমদ্বিবাহু ত্রিভুজ মানে অবভিয়াসলি এই কোণের সাথে এই কোণের সদৃশ হতে হবে, এটার সাথে এটা সদৃশ হতে হবে, এটার সাথে এটা সদৃশ হতে হবে। তোমার শুধু কোণ সদৃশ হলে চলবে না, বাহুগুলো তো সদৃশ হতে হবে। তাহলে এই বাহুর সাথে দেখা যাচ্ছে এই বাহুটা সদৃশ হয়েছে, এটা ধরো 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, মানে এটাও 7 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার মানে এটাও 5। তাহলে একই রকম ভাবে এর সাথে এর সদৃশ, এর সাথে এর সদৃশ, কিন্তু দেখা যাচ্ছে এটা 3, এটা 8 হয়ে গেছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হয়েছে বলো, এই ক্ষেত্রে কিন্তু আমার কোনটা তোমার বাহুটা সদৃশ হয়নি, তাই এক্ষেত্রে আমার স্টেটমেন্টে কি হয়ে গেছে বলো, ফলস হয়ে গেছে। ঠিক আছে? দেখো অনুরূপ বাহুগুলোকেও সদৃশ হতে হবে, মানে এটা যদি ধরো একটা কথাই বলছি, ধরো এটা 7 এটা 5, তাহলে যদি 2 গ্যাপ হয় এর সাথেও 7 5 2 গ্যাপ হবে, এর সাথেও 2 গ্যাপ হওয়া উচিত ছিল, সেই হিসাবে তোকে বলে দিলাম আর কি, মানে টেম্পোরারি বেসিসে। তার মানে এখানে কিন্তু কোণগুলো সদৃশ হয়ে গেছে কিন্তু বাহুগুলো সবকটা কিন্তু সদৃশ হয়নি, তাই এটা ফলস স্টেটমেন্ট হয়ে গেছে। ঠিক আছে? চার বলেছে tan থিটা √2 হতে পারে। হ্যাঁ পাবে, tan থিটা √2 হতে হবে, সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে, কারণ √2 একটি কি বলো, বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা যেটা মানে এই কারণে বুঝি tan এর রেঞ্জটা কত হচ্ছে বলো, tan এর রেঞ্জ বেসিক্যালি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি মধ্যে আছে, এবং এই tan এর √2 এর ভ্যালু কিন্তু এর মধ্যে বিলং করছে, এবং সেই থিটার ভ্যালুটা হয়ে যাবে যে মানে অ্যাপ্রক্সিমেশন, মানে থিটার ভ্যালুটা হবে ওই 54.7 ডিগ্রি সামথিং কিছু একটা হবে। তাই এটা ট্রু স্টেটমেন্ট। তাহলে আমি কি বললাম যে tan থিটা √2 হতে পারে, কারণ থিটা tan এর রেঞ্জ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আর একটু একটা বাস্তব সংখ্যা, তারপরে কি হয়ে গেল বলো, বাস্তব সংখ্যা হওয়ার জন্য ওর ভ্যালুটা ডেফিনেটলি এই ভ্যালুটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে রেঞ্জের মধ্যে বিলং করছে, অর্থাৎ tan থিটা √2 হতে পারে। এটা একটা ট্রু স্টেটমেন্ট। ক্লিয়ার? 5 লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা। এটা লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ধরো h। ওকে, বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমি ব্যাসের অর্ধেক হবে। ব্যাস যদি এটা যদি ব্যাসার্ধ r হয়, তাহলে কি ধরবো, উচ্চতাটা ভূমির ব্যাস মানে 2r, ব্যাসার্ধ r মানে ব্যাস কত হবে বলো 2r, তার অর্ধেক বলেছে। তার মানে কি হচ্ছে বলো, h = r হয়েছে, অর্ধেক হলে শঙ্কুর শীর্ষকোণ 90 ডিগ্রি হবে। তাহলে tan থিটা কত হবে বলো, অতএব এটা যদি থিটা হয় তাহলে tan থিটা কত হবে বলো, tan থিটা হবে তোমার ধরো এটা লম্ব, এটা ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব মানে কি এখানে r, আর ভূমি এখানে কত হচ্ছে বলো h, যেখানে h এর ভ্যালু কত r, তাহলে tan থিটা সমান r বাই h এর জায়গায় আমি r বসাও 1, অতএব tan থিটা কত হচ্ছে বলো, tan কত, tan এর আগে 1 বসাও, তাহলে tan এর কত ভ্যালু 1, tan থিটা tan 45 ডিগ্রি, অতএব থিটা সমান কত পেয়ে গেলাম 45 ডিগ্রি। তার মানে এই থিটাটা কি যে 45, তাহলে এই পাশটা কত হবে, যে দেখো 2 থিটা কত হবে, তাহলে 45 * 2 দ্যাট ইজ 90 ডিগ্রি। এখানে কোশ্চেন দিয়েছে যে শঙ্কুর শীর্ষকোণ 90 ডিগ্রি হবে, এটা একদম ট্রু স্টেটমেন্ট, সত্য। কারণ দেখো আমার শঙ্কুর শীর্ষকোণ কত ডিগ্রি আছে বলো, 90 ডিগ্রি ঠিক আছে। ঠিক আছে? তাহলে প্রথমে কি বললাম, বলছি উচ্চতাটা ভূমির ব্যাসের অর্ধেক, তাই 2r হচ্ছে ব্যাস, তার অর্ধেক 2, তাহলে r পেলাম হচ্ছে উচ্চতা যা r তা। এবার tan থিটা সমান কত বলো, লম্ব বাই ভূমি, এটা যদি থিটা কোণ করে, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব মানে কত r, r বাই ভূমি মানে কত হচ্ছে বলো h, দ্যাট ইজ r বাই r, কারণ h এর জায়গায় আমি কি বসালাম বলো, r বসিয়ে দিয়েছি, কারণ 1 পাচ্ছি, তাহলে tan থিটা tan 45 ডিগ্রি, তার থিটা সমান 45 ডিগ্রি, তাহলে থিটা 45 পেলাম আধা,
তাহলে বাকি এটা কত হবে, প্রতিটা কত হবে 45/2, দ্যাট ইজ 90 ডিগ্রি। ক্লিয়ার ব্যাপারটা? বলছে শ্রেণীর দৈর্ঘ্য অসমান হলে কোন পরিসংখ্যান বিভাজন যৌগিক গড় ও নির্ণয়ের জন্য প্রমাণিত। দেখো এটা ফলস, এটা শ্রেণীর দৈর্ঘ্য অসমান হলে এখানে বলেছে, এটা ঠিক শ্রেণীর দৈর্ঘ্য সমান হলে ঘটনাটা ঘটে। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটা তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো ফলস। তাহলে 3/6টা কি হবে বলো, ফলস হয়ে যাবে। থিওরিটিক্যাল পার্ট চলে এসেছে। ভালো করে দেখো যে শ্রেণীর দৈর্ঘ্য অসমান হলে গড় নির্ণয় মৌলিক পদ্ধতি সাহায্য নিতে হয় না, এটা হচ্ছে অসমান হলে না, শ্রেণীর দৈর্ঘ্য সমান হলে আমাদের সাহায্য নিতে হয়। ঠিক আছে, আমাদের 3-এর পার্টটা হলো 4-1। পরপর 2 বছরের বার্ষিক সুদের হার xt - 5x + 3 0 হলে সমীকরণ দুটি বি হলে 10,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত? বাবারে কমপ্লেক্স ইন্টারেস্ট দিয়েছে। আচ্ছা দেখা যাক কি হয়। দেখা যাচ্ছে x³ - 5x + 3 = 0। এর থেকে যে দুটো বীজ বার করব, সেই দুটি বীজ আমার কি হবে বলে চক্রবৃদ্ধি সুদের রেট অফ ইন্টারেস্ট হবে। এখান থেকে দুটো যদি বীজ বেরোয়, সেই চক্রবৃদ্ধি সুদের কি হবে, ওটা রেট অফ ইন্টারেস্ট হবে। সেই রেট অফ ইন্টারেস্টটা তোমার পরপর 2 বছরে আমাকে 10,000 টাকা করতে হবে, সেটা বার করতে দিয়েছে। এটা দেখা যাক ক্লিয়ার বার করা যায়। প্রথমে দেখি f অফ x সমান কি আছে, x³ - 5x + 3। তাহলে f অফ 1 বসালে কত হচ্ছে দেখি, f অফ 1 বসালে 1³ মানে 1 - 5 * 1 মানে 5 + 3 দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো, 3 আর 4 4 - 5 দ্যাট ইজ ইকুয়াল টু -1 লেস দেন 0 হয়ে গেল। এটা তো হবে না। তাহলে f অফ 2 বসাও, f অফ 2 বসালে কত হচ্ছে দেখি, তাহলে 2³ মানে 2 গুণে 4 4 দুগুণে 8, ডাইরেক্ট বসাচ্ছি আমি এখানে 8 - 5 * 2 মানে কত 10, তাহলে 10 বসাও, 10 + 3 তাহলে কত 4 3 11 11 - 10 = 1 গ্রেটার দেন 0 বাবা। তাহলে দেখো 1 এর থেকে -0 হচ্ছে ছোট হয়েছে, 2 এর থেকে আমার 0 থেকে আবার বড় হয়ে গেছে। তার মানে আমাকে এই দুটো ভ্যালু মিডল ভ্যালুটা নিতে হবে। f অফ 1.5 1 আর 2 মিডল ভ্যালু মানে কত, 1 + 2/2 দ্যাট ইজ 3/2 দ্যাট ইজ 1.5। তাহলে কত হচ্ছে 1.5 হলে কত হয় দেখি, তাহলে 1.5 এর হোল কিউব, বাবা এতে ক্যালকুলেটর লাগবে, -5 * 1.5 + 3 কত হচ্ছে দেখি, দাঁড়াও 5 1.2 এটা হচ্ছে 3.375 মাইনাস 15 × 5 = 75 7.5 + 3 সেটা কত হচ্ছে দেখি, মানে 6.375 - 7.5। এটাও এখনো লেস দেন, এটা দেখেই বোঝা যাচ্ছে লেস দেন 0, মাইনাস ভ্যালুটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাহলে লেস দেন 0 হয়ে গেছে এখন অবধি। তার মানে আমাকে 1.5 আর 2 এর ভেতরের ভ্যালুটা নিতে হবে। তাহলে কত হবে, f অফ 1.75 এর ভ্যালুটা কত হচ্ছে দেখো। এটা বড় কমপ্লিকেটেড, তোমাদের এরকম পরীক্ষায় দেবে না, বেশি কমপ্লিকেটেড দিয়ে দিয়েছে। তাহলে এখানে হবে 1.75 এর হোল কিউব -5 * 1.75 + 3 এবং 1.75 এর হোল কিউব করলে কত দেখি, 1.75 এর হোল কিউব করলে হচ্ছে 5.36 - 1.75 * 1.75 করলে কত হচ্ছে দেখি, 8.75 + 3 তাহলে 5 3 8, এখানেও দেখতে পাচ্ছি 8.36 - 8.75, এটাও দেখে বোঝা যাচ্ছে দেখো এটা বড় হয়, মাইনাসটা বড় হয়ে গেছে, মাইনাস বড় হয়ে গেছে মানে কি, তো এটাও লেস দেন 0, তার মানে আমাকে আবার 1.75 আর 2 এর মিডল ভ্যালুটা নিতে হবে, মানে 1.875, মানে অ্যাপ্রক্সিমেশন দেখো ধরা গেছে কত হচ্ছে, প্রায় অ্যাপ্রক্সিমেশন f অফ 1.875 এ গিয়ে মোটামুটি মোরাললেস 0 এর কাছাকাছি আসছে। আমাকে তাহলে যেটা ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সেখানে এই ভ্যালুটা দিয়ে বড় কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছি, মানে অঙ্কটাই আছে কমপ্লিকেটেড, তোমাকে ডিভিশন মেথড অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে, বাইসেকশন মেথড, মানে ভেঙে 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 আরো সূক্ষ্ম করতে হতো আর কি, কিন্তু তোমাদের জন্য এটা নয় আর কি। যাই হোক
আমি একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নিয়েছি যে এই মতন একটা ভ্যালুতে গিয়ে এই কত হচ্ছে বলো 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। CIP কত হবে? অবভিয়াসলি আমাদের আসল কত ছিল বলো 10,000, 1 প্লাস আর এর জায়গা কত বসাবো বলো 1.875 ডিভাইডেড বাই 100, 2 বছর বলেছে 2 মাইনাস 10,000। কেন? তাহলে আমি সুদ বার করছি, এখান থেকে আসল বাদ দিলে তবে তো সুদ পাবো। তাহলে কত হচ্ছে বলো 10,000, এটা হবে 101 পয়েন্ট ইন্টু 101.875 ইন্টু 101.875 ডিভাইডেড বাই 102 মানে 1 2 3 4 মাইনাস 10,000, 1 2 3 4 1 2 3 4, এইটাকে মাল্টিপ্লাই করলে কত হয় দেখি। এটা হচ্ছে 10 অ্যাপ্রক্সিমেশন 378 মাইনাস 10,000, এটা প্রায় অ্যাপ্রক্সিমেশন মানে অ্যাপ্রক্সিমেশন আর কি, দ্যাট ইজ 378 টাকা মতো বেরোচ্ছে, এরকম কিছু একটা বেরোচ্ছে, জানি না। ক্লিয়ার? দেখো এটা এতটা কমপ্লিকেটেড ওয়ে কোনদিনই পরীক্ষা আসবে না, এটা একটা এক্সট্রা অর্ডিনারি ম্যাথ দিয়ে দিয়েছে। এখান থেকে দেখো f1x যেটা আমরা 0.2 এর ভ্যানিসিং মেথডে করতাম, এখানে দেখো 15তে ইউজ আসছে না, আমাকে ফ্র্যাকশনে চলে আসছে, আবার আরো ফ্র্যাকশনে নিয়ে এসেছি। মোটামুটি এই পোরশনে গিয়েও হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি 1 পয়েন্ট তারপরেও ভেঙে ভেঙে যেতে হবে, মানে মোটামুটি ধরে নেওয়া আছে এইটাতে মোরালেস 0 হচ্ছে, এটা ধরে করলে 378 টাকা আসছে। ঠিক আছে, দেখে নাও কোশ্চেন নাম্বার 2 বলে যে 2 নম্বর দিকে মোট ব্যবসা লাভ 5 টাকা, এই লাভ 10 টাকা হলে মূলধন 1200 1,20,000 হলে দেখো এটা আমরা অলরেডি আমার মডেল কোশ্চেন পেপার 3 তে করে দেওয়া আছে, একটু গিয়ে দেখে নেবে, আমি আর বললাম না। কোশ্চেন নাম্বার 3 তে চলে গেলাম। বলছে 5টি ক্রমিক সংখ্যাটি চতুর্থ 54, পঞ্চম আসলে প্রথমটি কত? তাহলে 5টি বলেছে, তাহলে একটা A, একটা B, একটা C, চতুর্থ বলে দিয়েছে কত? ও দেখো 54, আর পঞ্চম কত বলেছে 162। তাহলে প্রথম কি মানে প্রথম A ভ্যালুটা দিয়েছে, একদম বিগিনিংটা দিয়েছে। তাহলে আমরা ক্রমিক সংখ্যা মানে এরকম লিখতে পারি A by B is equal to B by C is equal to C by 54 is equal to 54 by 162। দেখো প্রথমে আমরা এইটাকে ম্যানিপুলেট করে C এর ভ্যালু বার করব, C এর ভ্যালু পেয়ে গেলে তখন আমরা এইটাকে ম্যানিপুলেট করব, তারপরে গিয়ে A কে আসবো। অতএব C by 54 is equal to 54 by 162। ঠিক আছে, এবার আমি কি করব, C সমান কত হবে, তাহলে C ইকুয়ালস টু হবে 54 ইনটু 54 বাই 162। কাটো, 3 দিয়ে কাটো, 3 5 এ 15, 3 4 এ 12, 3 1 এ 3, 3 8 এ 24, 54 54 কেটে গেল, তাহলে C এর ভ্যালু কত পেয়ে গেলাম বলো 18। এটা পার্ট পেলাম। এবার আমি কাকে নেব, এই পার্টটাকে নেব, তাহলে নেব কত, এবার এখন B বাই C, C এর জায়গায় কত বসাবো বলো 18, 18 is equal to 18 বাই 54। তাহলে B কত হবে বলো তো, আর ক্রস করলাম না, সেটা এটাকে তুলে দিলাম, তাহলে 18 গুণিতক 18 বাই 54, 18 3 এ 54, 3 6 এ 18, অতএব B এর ভ্যালু কত পেয়ে গেলাম বলো 6 পেয়ে গেলাম। এবার চলে আসি, এবার প্রথমটাকে নিয়ে নাও, দ্যাট ইজ এখন A বাই 6, 6 বাই C মানে 18, তাহলে কত হচ্ছে A ইকুয়ালস টু 6 ইনটু 6 বাই 18, 6 3 এ 18, 3 2 গুণে 6, অতএব এর ভ্যালু কত হয়ে গেল বলো 2 হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? এর ভ্যালু 3 নম্বরে এর ভ্যালু কত হয়ে গেল বলো 2। ক্লিয়ার ব্যাপারটা হয়ে গেল। তাহলে 5টা বলেছিল, তাহলে প্রথম দিকে তো আমি জানি না বলে ABC নিয়ে নিলাম, তোমরা XYZ নিয়ে যা খুশি ধরতে পারো কোনো প্রবলেম না।
চতুর্থ এটা, পঞ্চম এটা, তাহলে আমি ক্রমিক সমানুপাত মানে এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা করলাম। সেখান থেকে আমরা কি করলাম, আমরা ডান দিক থেকে শর্ট আউট করে এলাম। এর আগে আমাদের যে অঙ্কটা দিয়েছিল কোনটাতে, যে প্রথম দুটো ভ্যালু দিয়েছিল, লাস্টে তিনটে দিয়েছিল না, লাস্টে ভ্যালুটা জানতে ছিল, পঞ্চম ভ্যালুটা কত হবে। তখন আমরা কি করেছিলাম বলো, বাঁ দিক থেকে সলভ করে ডান দিকে গেছিলাম, এখান থেকে ডান দিক থেকে সলভ করে বাঁ দিকে এসেছি। ক্লিয়ার ব্যাপারটা? চার। ওকে, বলেছে x স্কয়ার মাইনাস 3a মাইনাস 1x প্লাস 2a স্কয়ার প্লাস 2a মাইনাস 11 ইকুয়ালস টু 0 এর বীজদ্বয়ের সমান হলে এর মান নির্ণয় করো। দেখো বীজদ্বয় সমান মানে নিরূপক কত হয়ে যাচ্ছে বলো, নিরূপক হয়ে যাচ্ছে, নিরূপক সমান 0, তার মানে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কত হচ্ছে 0। b স্কয়ার মানে কত হচ্ছে, এটা হচ্ছে আমার b, তাহলে তাহলে কত হবে, এখানে আমি তাহলে লিখব মাইনাস 3a মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে কত বলো, এ 1 এর x স্কয়ার সহ মানে 1, c মানে কত বলো পুরোটা, দ্যাট ইজ 2a স্কয়ার প্লাস 2a মাইনাস 11 হবে। দেখি তাহলে কি হচ্ছে, এটা স্কয়ার মানে মাইনাস এর স্কয়ার মানে প্লাস হয়ে গেছে, a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার মাইনাস 4টা গুণ করে দাও, 4 দুগুণে 8 a স্কয়ার প্লাস 4 দুগুণে 8a মাইনাস 11 4 44 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হচ্ছে 9a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6a প্লাস 1 মাইনাস 8a স্কয়ার মাইনাস 8a প্লাস 44 ইজ ইকুয়াল টু 0। তাহলে 9a স্কয়ার মাইনাস 8a স্কয়ার কত হবে, শুধু a স্কয়ার মাইনাস 6a মাইনাস 8a কত হচ্ছে বলো, মাইনাস 14a, ঠিক আছে। তাহলে প্লাস 1 45 কত হচ্ছে বলো, 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে কত আনতে হবে, 14 আনতে হবে, 9 5 45, তাহলে a স্কয়ার মাইনাস 9 প্লাস 5a প্লাস 45 ইজ ইকুয়াল টু 0 और a স্কয়ার মাইনাস 9a মাইনাস 5a প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। একটু এখানে চলে আসি, তাহলে কত হচ্ছে দেখো, এখান থেকে a কমন নাও, a কমন নিলে থাকছে কত বলো, a মাইনাস 9 মাইনাস 5 কমন নিয়ে নাও, তাহলে থাকছে a মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা a মাইনাস 9 একটা হচ্ছে a মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, দুটো রাশি গুণফল 0 হলে এটা পৃথক পৃথক বলে শূন্য হবে, অতএব একটা a মাইনাস 9 ইকুয়াল টু 0 হবে, দেওয়ার পর একটা a ইকুয়ালস টু 9 হবে, আর একটা a মাইনাস 5 ইকুয়াল টু 0 হবে, और a ইকুয়ালস টু 5 হবে। তাহলে একটা নাম ভ্যালু হবে 9, একটা ভ্যালু হবে 5, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পারলাম। তাহলে দেখো বীজদ্বয় সমান করেছে মানে নিরূপক শূন্য, মানে বিস্ক মাইনাস করেছে সমান 0। তাহলে বিস্ক মানে এই ভ্যালুটা তার স্কয়ার মাইনাস 4a ইনটু c মানে কোনটা, এটা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলে দিয়েছি, আর 4 গুণ করে দিয়েছি, দিয়ে মিডল টার্ম ফ্যাক্টর করে এর ভ্যালু 9 আর 5 পেয়েছি। ওকে, 5 বলছে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব দীর্ঘমান 30। তাহলে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব d সমান 30, এটা ছবি এঁকে ফেলি। দুটো বৃত্ত এর কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত বলে দিয়েছে, 30। তারপর
তারপর কি বলেছে, সরল সাধারণ স্পর্শক 12 সেন্টিমিটার। তাহলে সরল সাধারণ স্পর্শক একটু লিখে লিখে করবে, হ্যাঁ। এল সমান কত বলেছে, 12 সেমি। তার মানে ধরো এখানে একটা, এটা একটা তাদের স্পর্শক, এখান থেকে এটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ব্যাসার্ধ একটা দেওয়া আছে 8, মানে 16 দেওয়া আছে, তার মানে 8 সেমি। ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 16, অতএব ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ R1 সমান 8 সেমি হলে আমাকে বলেছে R2 সমান কত হবে, মানে সেকেন্ড বৃত্তের ব্যাসার্ধ অপর বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে। আমি আপাতত ব্যাসার্ধ বার করবো, তারপর তাকে সেখান থেকে ব্যাস বার করবো, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি লিখেছিলাম L ইকুয়ালস টু রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কোয়ার। ভালো করে বুঝুন, রুট ওভার অফ ছিল, সেখানে রুট না দিয়ে স্কোয়ার লিখে দিলাম, ঠিক আছে। তাহলে কি করেছিলাম, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, এখানে আমি সেটাই করলাম। এবার এই ভ্যালুটাকে আমি এই পাশে নিয়ে চলে আসি, পুরোটাই সেখানে প্লাস হয়ে যাচ্ছে, R1 মাইনাস R2 হোল স্কোয়ার সমান ডি স্কোয়ার, এল স্কোয়ারটা পাশে গেলে মাইনাস এল স্কোয়ার। তাহলে দেখো R1 এর জায়গায় 8 বসাও, 8 মাইনাস R2 হোল স্কোয়ার, ডি এর জায়গায় কত 13 এর স্কোয়ার মাইনাস 12 এর স্কোয়ার। তাহলে 8 মাইনাস R2 ইজিক্যাল টু স্কোয়ারটা পাশে এসে গেলে রুট হয়ে যাবে, আর এর কত ছিল 169, তাহলে ধরো 144। তাহলে 8 মাইনাস R2 কত হচ্ছে বলো, রুট ওভার অফ 25। এবার এখানে কি হচ্ছে দেখি, তাহলে 8 মাইনাস R2 ইজিক্যাল টু 25 মানে কত বেরোবে বলো, 5 বেরোবে, और মাইনাস R2 সমান 5 মাইনাস 8, তাহলে কত হচ্ছে মাইনাস R2 সমান মাইনাস 3, কেটে গেল মাইনাস, দেয়ারফর R2 সমান কত পেয়ে গেলাম, 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। এটা আমি কি পেলাম বলো, ব্যাসার্ধ পেলাম। অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাস কত হবে, ব্যাস সমান সমান 2R2, দ্যাট ইজ 2 into 3, দ্যাট ইজ 6 সেন্টিমিটার। দেখেন না, তাহলে দুটো বৃত্তের কেন্দ্রদ্বয় দূরত্ব দেওয়া আছে 13 সেন্টিমিটার, তাদের সাধারণ স্পর্শকের 12 সেন্টিমিটার। প্রথম বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8, দ্বিতীয় বৃত্তের ব্যাস কত হবে জানতে চেয়েছে। মানে ব্যাস দেওয়া ছিল 16, থেকে হাফ করে দিয়ে 8, তাহলে ব্যাসার্ধ কত হবে, R1 8 পেয়েছি, R2 কত হবে। ফর্মুলা এই সাধারণ স্পর্শকের ফর্মুলা কি, L স্কয়ার সমান D স্কয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কয়ার। সেখান থেকে আমি R1 R2 কে পাশে নিয়ে এলাম, মাইনাস ভ্যালুর পাশে এলে প্লাস, আর L স্কয়ারটাকে নিয়ে গেলে মাইনাস। এবার কি হচ্ছে, R1 এর জায়গায় 8 বসালাম মাইনাস R2 হোল স্কয়ার, D এর জায়গায় 13 বসি, 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। সাধারণ স্পর্শকের ভ্যালু 12 বলে দিয়েছে। এবার কত হবে, 8 মাইনাস R2 কত হচ্ছে বলো, 13 স্কয়ার মানে 169, 12 স্কয়ার মানে 144, স্কয়ারটা পাশে পাঠিয়ে দিলে স্কয়ার রুট হয়ে যাচ্ছে। তাহলে 8 মাইনাস কত হবে, 25, 25 মানে হচ্ছে 5, তাহলে R2 কত হবে, মাইনাস R2 সমান মাইনাস 3, মাইনাস মাইনাস কেটে গেল, R2 পেয়ে গেলাম 3, তাহলে ব্যাস কত হবে, 2 into R2, that is 2 into 3, that is 6 সেন্টিমিটার। ক্লিয়ার? বলেছে একটি বৃত্তের দুটি জায়গার দৈর্ঘ্য অনুপাত, একটা বৃত্তের মধ্যে দুটো জায়গা আছে, বৃত্ত এটা একটা জায়গা, এইটা একটা জায়গা, একই বৃত্তের দুটি জায়গার অনুপাত 4:3। তা ধরা যাক দুটি জায়গার দৈর্ঘ্য কত বলো, একটা 4x, একটা কত 3x, একটা আছে 3x। তাহলে এটা 4x, এটা হচ্ছে 3x। এবার বলেছে 4x দৈর্ঘ্যের দেয় কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে, তাহলে কেন্দ্র থেকে এ আছে 9 সেন্টিমিটার দূরে, 9 সেমি,
আর এটা কেন্দ্র, আর এ আছে 12 সেমি দূরে, রাইট। এবার দেখো হয়ে গেল, তাহলে এখানে লিখব 4x যেটি কেন্দ্র থেকে 9 সেমি দূরে, আর 3x যেটি কেন্দ্র থেকে 12 সেমি দূরে অবস্থিত। ওকে, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি আমি বলেছি তাহলে কি লিখেছি, ব্যাসার্ধ নিকটতম যেটি দৈর্ঘ্য নির্ণয় করো, নিকটতম যেটি দৈর্ঘ্য। তাহলে এইটা যদি আমি, আর এইটা ব্যাসার্ধ, এর যা হবে এরও তাই হবে, ঠিক আছে, এটাও আর এটাও আর। তাহলে অতিভুজ স্কয়ার পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কয়ার মানে আর স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার, এটা যদি 4x হয় অবভিয়াসলি মিডল বরাবর ছেদ করছে, তার মানে এটা কত হচ্ছে বলো 2x, আর এর হাফটা কত হবে 3x/2। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে একই ব্যাপার, যে কোনো একটা ধরা যায় 9 স্কয়ার প্লাস 2x এর হোল স্কয়ার। আর একটা কেস r2 মানে r স্কয়ার, বা সেকেন্ড কেসটার ক্ষেত্রে কি হবে, এটা হবে 12 স্কয়ার প্লাস 3x/2 তার হোল স্কয়ার। তাহলে দুটোই তো আমার ব্যাসার্ধ বেরোচ্ছে, দুটোই ব্যাসার্ধের ফর্মুলা। তাহলে শর্ত অনুসারে এই ভ্যালুটা সমান সমান এই ভ্যালুটা করে দেবো। অতএব আগে এটা লিখি, একই ব্যাপার, দ্যাট ইজ 12 স্কয়ার প্লাস 9x স্কয়ার বাই 4 মানে 3 স্কয়ার মানে 9x স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 9 স্কয়ার প্লাস 4x স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো, 12 12 144 মাইনাস 9x স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 9 9 81 প্লাস 4x স্কয়ার। এবার এখান থেকে চলে আসি, এইগুলোকে একদিকে নিয়ে আসি, সংখ্যাগুলোকে একই দিয়ে নিয়ে আসি, তাহলে 4x স্কয়ার মাইনাস প্লাস 4x স্কয়ার মাইনাস 9x স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 144 মাইনাস 81 কত হচ্ছে দেখি, 4 4 16 16x স্কয়ার মাইনাস 9x স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 4 থেকে 3 63 7x স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা বজ্রগুণন করে দাও, 4 এর সাথে 63 63 ইনটু 4, তাহলে x স্কয়ার সমান কত হচ্ছে বলো 63 ইনটু 4 বাই 7 7 9 63, और x সমান কত হচ্ছে রুট ওভার অফ 9 4 36, therefore x সমান কত হচ্ছে 6 প্লাস মাইনাস 6 মাইনাস ভ্যালু তো আমি নেবই না, কারণ দৈর্ঘ্যে তো মাইনাস নেওয়া যায় না, তাহলে 6 পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য কত কত হতে পারে, অতএব দৈর্ঘ্য হতে পারে একটা 4x মানে হচ্ছে 4 ইনটু 6 24, আর হতে পারে 3x দ্যাট ইজ 3 ইনটু 6 18 সেন্টিমিটার। তাহলে একটা 24 সেন্টিমিটার হতে পারে, একটা 18 সেন্টিমিটার হতে পারে, ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা। দেখো
তাহলে আরেকবার বলে দিচ্ছি, একটা জ্যা কাছের যে জ্যা সেটা হচ্ছে 4x, দূরের জ্যাটা কত হচ্ছে বলো 3x। আর প্রথমটা হচ্ছে কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে, দ্বিতীয়টা হচ্ছে কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে। এবার আমি কি করলাম, যে একটা ব্যাসার্ধ আঁকে ফেললাম, একটা সমকোণী ত্রিভুজ পেলাম, যা অতিভুজ সমান 8, লম্ব সমান 9 আর ভূমি সমান 4, এর টোটালটা 4x হলে আধা কত হয় বলো 2x। সেরকমভাবে একই রকমভাবে এটার ক্ষেত্রে আধা কত হবে 3x/2, সেটাই এখানে অ্যাপ্লাই করলাম, একটা 2x শর্ত অনুসারে এটাকে সমান করে x এর ভ্যালু আপাতত এটা পেলাম। ঠিক আছে, ক্লিয়ার? একটা 18 সেন্টিমিটার পেয়েছি, একটা 24। 7 বলেছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু, তাহলে এবিসিডি একটা আয়তক্ষেত্র, এ বি সি ডি, ও একটা যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু। এবার তার নাম ও, তার মানে এইটা এটা 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 এরকম কিছু একটা ব্যাপার। এখানে কি দিয়েছে, এবিসিডি আয়তক্ষেত্রে ও একটি, একটু লিখে করতে হবে 2 নম্বর কোশ্চেন, এবিসিডি আয়তক্ষেত্রের ও একটি অভ্যন্তরস্থ বিন্দু, অভ্যন্তরস্থ বিন্দু। ওকে, তাহলে এখানে কি কি ভ্যালুগুলো দেওয়া আছে লিখে ফেলি। এখানে ভ্যালু দেওয়া আছে OA সমান 2 সেন্টিমিটার, OB সমান √5 সেন্টিমিটার, OC সমান 3 সেন্টিমিটার। তাহলে বলছে OD দৈর্ঘ্য কত, মানে কি বলছে OA এখানে দেওয়া আছে 2, OB দেওয়া আছে √5, OC দেওয়া আছে 3 সেন্টিমিটার, এইটা আমি জানি না। তাহলে দেখো ব্রিটিশ ফ্ল্যাগ উপপাদ্য থেকে পাই, ব্রিটিশ ফ্ল্যাগ উপপাদ্য থেকে পাই, কি পাচ্ছি, OA স্কয়ার প্লাস OC স্কয়ার ইজ ইকুয়াল টু OB স্কয়ার প্লাস OD স্কয়ার। মানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। ঠিক আছে, তাহলে ভালো কথা, OA কত দেওয়া আছে 2 স্কয়ার প্লাস OC কত দেওয়া আছে 3 স্কয়ার, OB কত দেওয়া আছে √5 স্কয়ার, কিন্তু আমরা OD-টা জানি না। এবার এই ভ্যালুটাকে এই পাশে পাঠিয়ে দাও, আগে ভ্যালুটাকে ম্যানিপুলেট করে নিই, মানে OD স্কয়ারটাকে এই পাশে লিখলাম, ইজিক্যাল কত হবে, তাহলে কত হবে, এখানে হবে 2 স্কয়ার মানে কত 4 প্লাস 3 স্কয়ার মানে 9। এই যে ভ্যালুটা যখন এই পাশে পাঠাবো তখন কত হবে বলো, √5 টা মানে 5, তাহলে কত হচ্ছে OD স্কয়ার সমান কত হচ্ছে 9 13 মাইনাস 5, therefore OD কত হচ্ছে বলো √8। √8 মানে কি লিখতে পারি 2 * 2 * 2, therefore OD কত হবে বলো, জোড়া 2 থেকে একটা 2 বের হবে, একটা 2 থেকে যাবে সেন্টিমিটার। দ্যাটস অল। ক্লিয়ার? 8 একটি ঘড়ি কাঁটার 4 ঘন্টা যে কোণে আবর্তিত হয় তার বৃত্তীয় বলতে, দেখো একটা ঘড়ি, এটা গত তো বলে দিই, একটা ঘড়ি, এটা 12 6 3 9 1 2 4 5 7 8 10 11। যখন একটা কথা মাথায় রাখবে, যখন ধরো 1টা বাজে, এই যে কোণটা কত ডিগ্রি হয় জানো 30 ডিগ্রি। কি বলে স্যার করতে গেলে আলটিমেট পুরোটা কত ডিগ্রি 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে
তুমি যখন 12 আওয়ার্স দিয়ে ডিভাইড করছো 12 3 36 মোরালেস 1 ঘন্টা সমান 30 ডিগ্রি হয়ে যায়। তাহলে এখানে বলেছে 4 ঘন্টা করে, তাহলে 1 ঘন্টা সমান 30 ডিগ্রি, অতএব 4 ঘন্টা সমান কত ডিগ্রি হবে? 30 গুণ 4 মানে 120 ডিগ্রি। আমরা জানি কি 180 ডিগ্রি সমান কত হচ্ছে বলো? পাই রেডিয়ান। অতএব 1 ডিগ্রি কত হবে বলো? পাই বাই 180। আর 120 ডিগ্রি সমান কত হবে বলো? পাই ইন্টু 120 বাই 180। শূন্য শূন্য কেটে গেল, 6 দুগুণে 12, 6 3 18, দ্যাট ইজ 2 পাই বাই 3 রেডিয়ান। এটা হবে তোমার আনসার। ক্লিয়ার? কোনো প্রবলেম? তাহলে দেখো প্রত্যেকটা এবং ঘড়ি যদি কোনোদিন দেয়, একটা বাজে যদি দুটো বাজে কত ডিগ্রি হবে? দুটো বাজে মানে 30 দুগুণে 60, তিনটে বাজে মানে 30 3 90 ডিগ্রি, চারটে বাজে মানে 40 3 20, মানে যত আওয়ারে যেরকম এগুলো একটু কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে, ঠিক আছে? রিলেটেড পরীক্ষাতে এগুলো চলে আসে। তাহলে যদি বলে যে 5টা ঘরে কটা হবে, তাহলে 5 এর সাথে আমি 5 3 30 মানে 150 ডিগ্রি। মনে থাকবে কি বললাম? ইজিলি তোমরা বের করে নিতে পারো। 9 sin থিটা প্লাস cosec থিটা, sin থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়াল টু 2 হলে sin 2026 তোমরা যে মাধ্যমিক দেবে থিটা বাই 2 প্লাস cosec 2026 থিটা বাই 2 এর মান কত দিয়েছে? তোমার মাধ্যমিক যে সলভ দেবে সেই জন্য 2026 কে বেশি পেপার করছে, দেখতে পাচ্ছ না? প্রিভিয়াস পেপার করতে নয় 2025 2026 2025 2026 এইভাবে চলে এসেছে। দেখো এই অঙ্ক আমরা এর আগে করে ফেলেছি, কোনো অসুবিধা নেই, একদম সোজা অঙ্ক, এরকম টাইপের অঙ্ক আমরা। তো sin থিটা প্লাস cosec কে লিখতে পারি 1 বাই sin থিটা, কারণ sin থিটা সমান 1 বাই cosec থিটা বা cosec থিটা সমান 1 বাই sin থিটা, এটা আমরা জানি, তুমিও জানো। তাহলে লসাগু করো, তাহলে sin থিটা কত হবে? sin স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে sin স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 sin থিটা, और sin स्क्वायर थीटा प्लस 2 sin थीटा पास में गए माइनस 2 sin थीटा प्लस 1 इज इक्वल टू 0। তাহলে এটা কার ফর্মুলা? sin স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার ফর্মুলা চলে আসছে। তাহলে sin থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে sin থিটা মাইনাস 1 স্কয়ারটা কাটালে কিছু নেই, তাহলে sin থিটা इज इक्वल टू 1 और sin ए sin 90 sin ए কত ভ্যালু 1 sin 90 ডিগ্রি, therefore थीटा समान 90 डिग्री और थीटा बाई 2 समान 90 डिग्री बाई 2, অতএব থিটা বাই 2 সমান 45 ডিগ্রি। এবারে আমরা তুলে নাও। এখন sin 2026 থিটা বাই 2 প্লাস cosec 2026 থিটা বাই 2, তাহলে sin থিটা বাই 2 কত হচ্ছে? মানে sin 45 ডিগ্রি, তাহলে sin তোমার sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি 45 ডিগ্রি to the power 2026 plus cosec 45 degree to the power 2026 sin
1/√2 টু দি পাওয়ার 2026 প্লাস কোসেস হচ্ছে শুধু √2 2026। এটাকে আমি কি এখন লিখতে পারি 1/√2 2 ইন্টু 1013 প্লাস √2 ইন্টু 2 ইন্টু 1013। তাহলে এটা কি করব, এটা হবে স্কয়ারের জন্য রুট উঠে যাবে, তাহলে 1/2 1013 প্লাস 2 টু দি পাওয়ার 1013 এবং কিছু একটা আনসার আসবে। মানে এই পেপারটা আমি দেখেছি একটু খটোমটো টাইপের পেপার, মানে একটু টিপিক্যাল টাইপের ম্যাথগুলো দেওয়া আছে। তাহলে দেখো এরকমই কিছু একটা আসছে, ঠিক আছে, ক্লিয়ার। 10 কি দেওয়া আছে, একটি সমকোণী চৌকোণের সকল প্রান্তিক দৈর্ঘ্য। সমকোণী চৌকোণ মানে কি, এটাই তো সমকোণী চৌকোণ। তার প্রান্ত মানে সাইড কটা আছে, 12টা দেওয়া আছে। কত সমকোণী চৌকোণে, তাহলে দেওয়া আছে আমি যেরকম ভাবি এল প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা এরকম কটা আছে, 4টা। সব কটা যোগফল কতগুলো আছে, পি। আর আমি যদি এল প্লাস বি প্লাস এইচ ধরি তাহলে কত হচ্ছে বলো, পি বাই 4 হয়ে যাচ্ছে, 4টা মাল্টিপ্লাই আলটিমেট 12টা সাইড। তার মানে আমি দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা তাকে 4 নিয়েছি, মানে কত 12টা সাইড, সেটাই তো যোগফল দেওয়া আছে কত, পি। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা কত হয়ে যাবে বলো, পি প্লাস 4। আর কি দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে, কর্ণ ডি স্কয়ার সমান আমরা কি জানি, এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটাই তো কর্ণ। স্কয়ারটা পাশে পাঠ দিলে আলটিমেট কর্ণর ফর্মুলাটা কি ছিল, ডি সমান √ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটাই তো কর্ণর ফর্মুলা। আমি আপাতত রুটটা না দিয়ে তার মাথায় স্কয়ারটা টেনে এনেছি, কর্ণ দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এবং সমগ্রতলের ক্ষেত্রফল কি দেওয়া আছে, তলের ক্ষেত্রফল আমরা কি জানি 2 ইন্টু এল ইন্টু বি, বি ইন্টু এইচ প্লাস এল ইন্টু এইচ, এটাই তো আমার দেওয়া আছে এস, সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, দিয়ে কি দিয়েছে, দেখা হবে পি স্কয়ার বাই ডি স্কয়ার প্লাস আছে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং তোমার এই যে পি বাই 4 হোল স্কয়ার, সেটাই তো আমার কি হবে, ডি স্কয়ার, কর্ণ সাথে সমগ্রতল রেখে তো দ্যাট ইজ ডি স্কয়ার প্লাস এস, বুঝলে। এটাই তো আমার ব্যাপার আছে যে সুতরাং আমার কি হচ্ছে বলো, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস তার উচ্চতা স্কয়ার সমান সমান কি হচ্ছে বলো, কর্ণ স্কয়ার প্লাস সমগ্রতলের ক্ষেত্রফল, সেটা কত হবে, পি স্কয়ার বাই 16 ইজ ইকুয়াল টু ডি স্কয়ার বাই এস। এবার আমাকে বলেছে, এবার বর্জক মানে এই পার্টটাকে নিচে নিয়ে চলে আসে, এই পার্টটা উপরে নিয়ে চলে আসে, তার মানে কি হবে বলো, পি স্কয়ার বাই ডি স্কয়ার প্লাস এস ইজ ইকুয়াল টু কত বলো, 16। এটাই তো চেয়েছে। তাহলে এটা সমান কি হলো বলো, এটা বা তুমি এই এখানেও তুমি ভ্যালুগুলো পুট করেও করতে পারো, একটা স্কয়ার করেও ভ্যালু পুট করে দিলেও তোমার 16 বের করে সেটাও বের করতে পারো, বা আমরা এরকম ভাবেও করতে পারি। ঠিক আছে, 11 এখানে কি দেওয়া আছে, এত মিটার ব্যাস বিশিষ্ট, তাহলে ব্যাস d equals to 1.4 মিটার। তাহলে ব্যাসার্ধ বের করে নাও, ব্যাসার্ধ r equals to 1.4 by 2, that is 0.7 মিটার পেয়ে গেলাম। এবার বলেছে সমান্তরাল আলোক সমান্তরাল, মানে একটা গোলক আছে, এখান থেকে একটা টর্চের আলো মেরেছি,
এই আলোটা যে পড়েছে এখানে তার একটা শ্যাডো তৈরি হয়েছে, সেই শ্যাডোর কতটা জায়গা জুড়ে শ্যাডোটা তৈরি হয়েছে সেটা আমরা চেয়েছি, এই এরিয়াটা চেয়েছি, ঠিক আছে। তাহলে কত জায়গা জুড়ে হবে, তাহলে আলোকিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, আলোকিত ক্ষেত্রের ক্ষেত্রফল এ সমান পাই আর স্কয়ার, পাই মানে তাহলে কত হচ্ছে বলো, 22/7 ইন্টু আর স্কয়ার মানে কত হচ্ছে 0.7 ইন্টু 0.7, এখানে একটা 10 করে দাও, 7 7 কেটে গেল, এখানে একটা 10 করে দাও, তাহলে কত হচ্ছে বলো, 7 দুগুণে 14, 4 হাতে গেলে 154/100, দুটো জিরো মানে পয়েন্টটা দুবার আগে শিফট করবে, দ্যাট ইজ 1.54 বর্গ মিটার জুড়ে তার শ্যাডোটা পড়বে, ঠিক আছে, জায়গা জুড়ে তার আলোকিত কোণের শ্যাডোটা তৈরি হবে, ক্লিয়ার। তাহলে কি হলো, ব্যাস দেওয়া ছিল 1.4, তাহলে এই ব্যাসার্ধ বের করে ফেললাম 0.7, এবং আলোকিত ক্ষেত্রফল a পাই আর স্কয়ার, যেখানে আর এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি 0.7, সেটাকে বের করে ফেললাম 1.54, ক্লিয়ার ব্যাপারটা। 12 11 12 14 x minus 2 x plus 4 x plus 9 32 38 47, এই রাজধানী তাদের মধ্যমান 24 বলেছে। আচ্ছা দেখুন, দেখো 1 টা 2 3 4 5 টা 6 টা 7 টা 8 টা 9 টা, তাহলে কত অবজারভেশন কটা আছে, আমার নাম্বার অফ অবজারভেশন কত আছে বলছো, আমার নাম্বার অফ মোট রাশির সংখ্যা তাহলে কত হচ্ছে, অতএব মোট রাশির সংখ্যা হচ্ছে n = 9, যেটা কি হচ্ছে হলো বিজোড়, অতএব মধ্যমা কত হবে n + 1/2 তম, that is n মানে 9 + 1/2, that is equal to 10/2, that is 5 তম, তাহলে 5 এ কি আছে 1 2 3 4 5 এইটা, অতএব শর্তানুসারে এখানে মধ্যমা উপভোগ করে দিয়েছে 24, তাহলে শর্তানুসারে x + 4 = 24 और x = 24 - 4, that is 20, ঠিক আছে। আবার সংখ্যাগুলোকে সাজাবো, অতএব আবার সাজালে হবে কি হচ্ছে দেখো 11 12 14 x - 2 মানে 20 - 2 x plus 4, that is 20 plus 4 20 plus 9 32 38 47, তাহলে কি হচ্ছে দেখি 11 12 14 18 24 29 32 38 47, দিয়ে চেয়েছে কি এখানে চেয়েছে সংখ্যাগুলোর মান কত, ভালো করে দেখো, সংখ্যাগুলো মানে কি, যে সংখ্যাটা বেশিবার রিপিট হবে সেটাই তো তার সংখ্যাগুলো মোট, যেটা আমরা বলে থাকি, কিন্তু এখানে দেখো কোনো সংখ্যাই রিপিট হয়নি, তাহলে এখানে কোনো সংখ্যা যদি রিপিট না হয়ে থাকে তাহলে এখানে কি লিখবো, এখানে কোনো সংখ্যাগুলো নেই, কোনো সংখ্যাগুলো নেই, কারণ কোনো সংখ্যা রিপিট হয়নি, এটা বলতে পারলাম, অর্থাৎ এটা এরকমই থাকবে, ক্লিয়ার। এই পেপারটা একটু হচকট পেপার আছে, যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো, ঠিক আছে। এরপর থেকে পরপর আমি 2-3 দিন তোমাদের যতগুলো মডেল পেপার আছে পরপর কয়েকটা করব, আর আমি এই মডেল পেপার করতে করতে লাস্টের দিকে মানে ওই যে পরের দিকে আবার দেখো
রামকৃষ্ণ মানে 1 2 আবার নতুন করে স্কুল টেস্ট কোশ্চেন পেপারগুলো রয়েছে, আমিও ওখানে কয়েকটা আবার শুরু করে দেবো, ঠিক আছে? পরপর এখানে 2 3টা পেপার করে দিয়ে ওখান থেকে আবার 1 2 3 4 করে শুরু করে দেবো, দিয়ে এটাও কমপ্লিট করবো, এটাও কমপ্লিট করবো, ঠিক আছে? আজ এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডের সাথে। আর থ্যাংক ইউ।